রেকর্ডিং। তো আমরা নতুন একটা সাইট ক্রিয়েট করি এন্ড এটার নাম দিলাম পোর্টফোলিও। কন্টিনিউ, প্রেফার্ড, নাফিস, পাসওয়ার্ড 01177 add site, আচ্ছা। আর আপনাদের জন্য একটা প্রো, নর্মালি আমাদের যে কোনো ওয়েবসাইট যখন আমরা ক্রিয়েট করি এটারে কাস্টমাইজ করার জন্য আমাদের একটা থিম বিল্ডার বা হচ্ছে থিম কাস্টমাইজারের দরকার হয়। যেমন এলিমেন্টর আছে, গুটেনবার্গ আছে, তারপরে ডাব্লিউপি বেকারি আছে। তো আমরা এই কোর্সে এলিমেন্টর যেটা আছে এটা শিখবো। তো আপনাদের শেখার জন্য আমার কাছে আপাতত প্রো ভার্সন এটার মাস্ট দরকার, কারণ এখানে অনেক প্রো ফিচার্স আছে যেগুলো আপনারা প্রো ভার্সন না হলে ইউজ করতে পারবেন না। তো আমি একটা ক্র্যাক ভার্সনের লিঙ্ক আপনাদের যেই ভিডিওতে আজকের যে ভিডিওটা আপলোড দিব, আজকের ক্লাসের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ফাইল লিঙ্কটা। ওইখান থেকে আপনারা হচ্ছে হলো ডাউনলোড, হ্যাঁ এলিমেন্টর প্রো ক্র্যাক ভার্সনটা। তো আপনারা ওই জায়গার থেকে এটা ডাউনলোড করে নেবেন, যেহেতু আমি এই ভার্সনটা ইউজ করি তো এটার সিকিউরিটি ইস্যু নাই। তো এটা আপনাদের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে অথবা হচ্ছে এইতে দিয়ে দিব কমেন্ট বক্সে, আপনারা ওই জায়গার থেকে ডাউনলোড করে নিন। আর এটাতে মানে এটা হচ্ছে যে আমি ওই ফাইলটা সবসময় আপডেট রাখি, কারণ আমিও আমার যে নর্মাল প্রজেক্টগুলো আছে বা এমনিতে কম ইসের প্রজেক্ট যেগুলো আছে ওইগুলোতে এই ভার্সনটা ইউজ করি এলিমেন্টর প্রোর। তো এটাই আমি আপনাদেরকে দিতেছি প্র্যাকটিস করার জন্য, আপনারা প্র্যাকটিস করবেন ওইটা দিয়ে। এরপরে নর্মালি আপনাদের প্রিমিয়াম থিম বলেন বা প্রিমিয়াম প্লাগইনস বলেন, এগুলো যখন আপনাদের দরকার হবে বা আপনারা রিয়েল টাইম প্রজেক্ট যখন করবেন তখন যখন এগুলো আপনাদের দরকার হবে, এগুলা ক্লায়েন্ট আপনাদের তাদের কাছ থেকে প্রোভাইড করবে। তো এগুলো নিয়ে আপনাদের তখন টেনশন করার কোনো দরকার নেই। এখন প্র্যাকটিসের জন্য আমি ক্র্যাক ভার্সনগুলো দিতেছি, এগুলো আপনারা এই ক্র্যাকগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করেন। আর কি জন্য, হ্যাঁ, তো এইখানে আমরা আরেকটু কথা বলি যে আমাদের থিম অ্যান্ড প্লাগইনস যেগুলো আছে এগুলার তিনটা টাইপ আছে বা তিনটা লাইসেন্স আছে। একটা হচ্ছে হলো অরিজিনাল বা প্রিমিয়াম ভার্সন, একটা আছে জিপিএল ভার্সন, আরেকটা হচ্ছে একবারে ফ্রি ভার্সন। এখন প্রিমিয়াম ভার্সন যেটা, সেটা হচ্ছে ধরেন আমি ডেভেলপার, আমি একটা প্লাগইনস ডেভেলপ করছি বা একটা থিম ডেভেলপ করছি আমি নিজে নিজে, এরপরে ওইটা আমি হচ্ছে সেল করতেছি আমার কাছ থেকে, আমি আমার ওয়েবসাইটে বা আমি একজন প্রোভাইডারের থার্ড পার্টি প্রোভাইডারের মাধ্যমে সেল করতেছি। তো এটা হচ্ছে প্রিমিয়াম থিম। এটার এইখানে অনেক বেশি রেস্ট্রিকশন থাকে যে আপনি একটা ডিভাইসে বা একটা ওয়ার্ডপ্রেসে এইটা ইনস্টল করতে পারবেন, তারপরে 6 মাসের বেশি আপনি ইনস্টল মানে এটা ইউজ করতে পারবেন না, এরকম অনেক রেস্ট্রিকশন থাকে। তো এইগুলোর অনেক দামও থাকে। যেমন ধরেন এলিমেন্টর প্রো অরিজিনাল যেটা, এটার দাম হচ্ছে মান্থলি $66 বা $67 অ্যারাউন্ড এরকম। তো এইগুলো এত কস্ট দিয়ে হচ্ছে হলো বাংলাদেশের যেই এনভায়রনমেন্ট, এই প্রজেক্ট এনভায়রনমেন্টে আপনাদের অ্যাফোর্ড করা সম্ভব না। তো তখন আসে আমাদের জিপিএল থিমের কথা বা জিপিএল প্লাগইনসের কথা। এইটা হচ্ছে ধরেন আমি ডেভেলপার, এখন এই জায়গা থেকে ধরেন আমরা আমাদের মধ্যে একজন ডেভেলপার আছে, আমার যেই থিমটা আমি সেল করতেছি এই থিমটা সে কিনছে আমার কাছ থেকে একজনের জন্য বা একটা ওয়ার্ডপ্রেসের জন্য 6 মাসের জন্য ধরেন কিনছে। কেনার পরে সে আবার এই থিমের যে কোর ফাইল আছে সেইখানে কাস্টমাইজ করা বা এডিট করা সে হচ্ছে কি করতেছে, এটা টাইম ওয়ার্ডপ্রেসের সিস্টেম এগুলা সব মানে যেই ফাইলগুলোর মধ্যে কোড করা আছে যে একটা ওয়ার্ডপ্রেস ডিটেক্ট করবে বা 6 মাস পরে এটা অফ হয়ে যাবে অটোমেটিকলি, এই যে কোডগুলো আছে এগুলো সে ডিলিট করে দিয়ে এরপরে সে হচ্ছে তার মতো কিছু কোড বসায়, সাবস্ক্রিপশন টাইপ কোড বসায়। যেমন ইনভেটর আছে, ইনভেটর যারা ডেভেলপার ওরা কি করে, ধরেন ওরা প্রিমিয়াম সব থিমগুলা কিনে প্রিমিয়াম ভার্সন অনেক দাম দিয়া, কেনার পরে ওরা ওইটারে কোড এডিট করে এমনভাবে সিস্টেম করে বাইপাস করে যে
ওটা অনেক ওয়ার্ডপ্রেসে ইনস্টল করা যায়, অনেক মানে সাবস্ক্রিপশন যতদিন আছে ততদিন আপনি ইউজ করতে পারবেন। তো এইভাবে তারা হচ্ছে আরও কম দামে সেল করে। যেমন ইনভেটর সাবস্ক্রিপশন ধরেন 10 কি $15, $15 সে 4,000 প্লাস, 4,000 না, 4,000 প্লাস থিম, 40,000 প্লাস প্লাগইনস এরকম এগুলার জিপিএল ভার্সন দিতেছে। এখন আপনারা যেগুলা ট্রাস্টেড সাইট, ইনভেটো, gpltheme.com এরকম অনেক সাইট আছে, এদের কাছ থেকে যখন আপনি জিপিএল কিনতেছেন তারা কোনো ম্যালিশিয়াস কোড আপনাদের এটার ভিতরে দেয় না, জাস্ট তাদের যে কোডগুলা বাইপাস করার জন্য দরকার হয় ওইগুলা দেয়। তো আপনি ওইগুলা ইউজ করলে আপনি সেফ থাকতে পারবেন আর আপনার ব্রাউজার ওয়েবসাইটও সেফ থাকতে পারবে। তো এইগুলা এক ওয়েতে হচ্ছে ইলিগালও না, কারণ হচ্ছে তারা যে থিমটা নিছে বা তারা যে থিমটা কিনছে এটা তার অরিজিনাল যেই ডেভেলপার আছে তার কাছ থেকেই কিনছে। এখন কেনার পরে তারা সেটারে বাইপাস করে এরপরে সেল করতেছে। তো এটা হচ্ছে একটা জিপিএল থিম। আর যেটা নো লাইসেন্স বা ক্র্যাক থিম বলে যেটারে, এটা হচ্ছে ধরেন কোন আননোন পারসন ওইটারে সেম জিপিএল এর মতোই কোন আননোন পারসন ওইটারে ক্র্যাক করছে, করে হচ্ছে অনলাইনে ছেড়ে দিছে, বা হচ্ছে টরেন্টে বলেন বা এরকম ডার্ক ওয়েবে বলেন যে কোনো জায়গায় ছাড়ছে, আপলোড করছে, এখন এটা সবাই ডাউনলোড করে এরপরে ইউজ করতেছে। এখন এটা কেই ধরেন যে করছে, এটা কেউই জানে না, ক্র্যাক করছে বা জিপিএল বানাইছে এটারে কেউই জানে না। ওইটার মধ্যে যদি একটা ব্যাকডোর থাকে অথবা হচ্ছে কোনো ধরেন ম্যালিশিয়াস কোড থাকে, ভাইরাস থাকে বা এই ধরনের কোনো থাকে, তাহলে ওইটা আপনার ওয়েবসাইটের ডাটাগুলো সব চুরি করবে। তো এটা তখন আপনার একটা সিকিউরিটি রিস্ক এর মধ্যে ওয়েবসাইট পড়ে যায়। তো প্রিমিয়ামের ক্ষেত্রে যদি আপনার ক্লায়েন্ট অ্যাফোর্ড করতে পারে আপনি তাকে সরাসরি প্রিমিয়াম থিম নিতে বলবেন, অথবা সে যদি মনে করে যে না আমি এত টাকা দিয়ে আমার প্রজেক্ট অ্যাফোর্ড করতে পারতেছি না, ধরেন একটা প্রিমিয়াম থিম $99 থেকে $100 হচ্ছে হলো প্রত্যেক 6 মাসের জন্য নেয়। তো ধরেন এরকমভাবে আপনার যদি সে অ্যাফোর্ড করতে পারে, অনেক থিম আছে 1500 থেকে $2,000 মতো পড়ে। তো সে যদি এরকম প্রিমিয়াম থিম একবারে সিকিউরড সে অ্যাফোর্ড করতে পারে, তারে আপনি ওইটার প্রেফারেন্স দিবেন যে আপনি ওইটা নেন, ওইটা নিয়ে ওইখানে ধরেন ডেভেলপার তারে সব কাস্টমাইজেশন ফ্যাসিলিটি বলেন, আপডেট মানে রেগুলার আপডেট ফ্যাসিলিটি বলেন, এগুলা সব দেয়। এরপরে সে যদি মনে করে যে না আমি এটা অ্যাফোর্ড করতে পারতেছি না, আমার সিকিউরিটিও দরকার, আবার হচ্ছে একটু প্রিমিয়ামও দরকার, তখন তাকে আপনি জিপিএল এর কথা বলতে পারেন বা জিপিএল এর সাজেশন দিতে পারেন, যেগুলো হচ্ছে বিভিন্ন সাইট আছে। এগুলোতে ধরেন যে হিসাব করলে অ্যারাউন্ড প্রত্যেকটা ইসে মনে করেন $3 বা $4 করে হচ্ছে হলো থিমগুলো পড়ে একবারে লাইফ টাইমের জন্য। আর আপডেট ওরা 6 মাস ওরা রেগুলার আপডেট দেয়, এরপরের আপডেটগুলো হচ্ছে আপনার নিজের ম্যানেজ করতে হয়। তো ওইগুলাও অনেক জোর জোর জায়গায় সার্ভিস আছে, ওইখান থেকে আপনি কিছু ট্রাস্টেড ওয়েবসাইট আপনার রাখতে পারেন, আপনি আপনার ক্লায়েন্টরে ওইখানে রেফারেন্স দিলে সে নিতে পারবে। এরপরে আর যদি আরেকটা অপশন আছে একবারে ফ্রি, ধরেন তার বাজেট একেবারেই কম, যেগুলো আমরা হচ্ছে ছোটো ছোটো বিজনেসম্যান থাকে বা নতুন নতুন যে বিজনেস থাকে তাদের ক্ষেত্রে আপনি কি করতে পারেন যে ফ্রি থিম যেগুলো আছে এগুলাকেই যতদূর সম্ভব কাস্টমাইজ করে এরপরে আপনি হচ্ছে তাদেরকে মানে ওইটা নেওয়ার সাজেস্ট করতে পারেন বা ওইটা নেওয়ার জন্য বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, আপনি যদি কোনো টাকা থিমের জন্য না দিতে চান তাহলে কিছু একদম মানে কি বলে টপ নচ কিছু ফ্রি থিম আছে। যেমন আমরা যদি এখানে লাস্ট ক্লাসে হচ্ছে হলো সার্চ দিছিলাম নিউজ পেপারের জন্য যে বেস্ট ফ্রি নিউজ পেপার থিম, এখন আপনি আজকে পোর্টফোলিও ওয়েবসাইট করতেছেন, তো আপনি যদি এখন সার্চ দেন যে বেস্ট ফ্রি পোর্টফোলিও থিম ফর WP, তো এই জায়গায় অ্যাস্ট্রা ছাড়াও একদম অ্যাস্ট্রা তো হচ্ছে আপনি ধরেন অনেক কাস্টমাইজেশন করতে হয়, কিন্তু একদম কি বলে কি পয়েন্টে একেবারে জাস্ট শুধুমাত্র এটা ধরেন ইসের জন্য পোর্টফোলিওর জন্যই এরকম অনেক ওয়েবসাইট আছে ফ্রি পোর্টফোলিও ওয়ার্ডপ্রেস থিম।
এইটা একটা আছে, আস্ট্রা আছে। আস্ট্রা সব জায়গায়, আস্ট্রা আপনি ই কমার্সে যান ওই জায়গায়ও আস্ট্রা ইউজ করতে পারবেন, আপনি পোর্টফোলিওতে আস্ট্রা ইউজ করতে পারবেন। আস্ট্রার অনেকগুলাই আছে, টেমপ্লেটস আছে, আপনি যে কোনো কাজে এটা ইউজ করতে পারেন। আইডিয়ালি আছে, হ্যালো এলিমেন্টর আছে, তারপরে পিক্সোভা লাইট, কেডেন্স আছে। তো আমরা কেডেন্স বা অ্যাক্টিভিলো করতাম, আচ্ছা আমরা কেডেন্স ইউজ করি। তো কেডেন্সের জন্য আমরা আগে এটাতে লগ ইন করি, নাফিস লগ ইন। তো অ্যাপিয়ারেন্সে যায়, থিম ইনস্টলের জন্য আমার থিম, অ্যাড নিউ থিম, এখানে আমি সার্চ দিব কেডেন্স, হ্যাঁ এই তো। তো এটারে আমি ইনস্টল করি। তো এখন এখান থেকে আমার হচ্ছে হলো টেমপ্লেটস দরকার, তো আমি স্টার্টার টেমপ্লেটসে ক্লিক করলাম, অ্যান্ড না এই জায়গায় কেন নিয়ে আসছে, ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস। তো এই জায়গায় এটা হচ্ছে হলো গুটেনবার্গ এডিটর ইউজ করে, বাট আপনারা এখানে এলিমেন্টরের অপশন আছে, আমরা এলিমেন্টর সিলেক্ট করলাম। এখন এইখানে হচ্ছে আমাদেরকে রাইটিং কোর্স, তারপরে ওয়েব এজেন্সি, এই জায়গায় নিচে দেখেন রিয়েল এস্টেট বিজনেস কোর্স, ল ফার্ম, তারপরে ফাইন্যান্স, অনলাইন কোর্স, কন্ট্রোল বি। এখন এইখান থেকে আপনার যেটা মনে হয় যে আমি পোর্টফোলিও হিসাবে ইউজ করতে পারবো আপনি সেটা নেবেন। ধরেন এইটা আপনার পোর্টফোলিওর জন্য অনেক বেশি আমার মনে হয় যে মানে প্রেফারেবল, তো আমি এটা ইউজ করতেছি। এখন এইখান থেকে এইগুলারে বলা হয় হচ্ছে টেমপ্লেটস। ধরেন একটা থিমের মধ্যে আমরা ফার্স্ট ক্লাসে বলছি যে অনেকগুলো টেমপ্লেটস থাকে, অনেকগুলো প্লাগইনস থাকে। তো অ্যান্ড থিমটা হচ্ছে শুধুমাত্র আমাদের কালারের জন্য। এই যে এইখান থেকে আমরা হচ্ছে থিমটা আমি কোন কালার থিমের মধ্যে নিতে চাই, মানে কি কালার থিম ইউজ করতে চাই সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। ধরেন আমি এখান থেকে ডার্ক একটা থিম নিলাম, আচ্ছা ডার্ক, এটা ডার্ক থিম নিলাম। দেন নেক্সট আমার হচ্ছে হলো ফন্ট সিলেক্ট করতে, ওয়েট স্টাইল, এরপরে হচ্ছে আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারবো যে আমি কি ফন্ট ইউজ করতে চাই। এটা কি ফন্টের নাম নেই, ওয়ার্কসেন্স, এটা হচ্ছে, আচ্ছা এটা আমরা ইউজ করি। তো এরপরে নেক্সট কন্টেন্ট, আমরা পুরো সাইট একদম যেরকম আছে ডামি ইমেজ সহ ইম্পোর্ট করতে পারি, অথবা বা পেজ শুধুমাত্র কোনটা কোনটা আমি নিতে চাইতেছি সেটা ইম্পোর্ট করতে পারি, অথবা ফুল সাইট করতে পারি। তো আমি এখান থেকে হোম নিছি, এই জায়গায় পেজ সিলেক্ট করতে পারি, সিঙ্গেল পেজ আছে, প্রাইসিং আছে, কোর্স লিস্ট আছে। তো আমার মোটামুটি সবগুলাই দরকার হবে। তো আমি এই জায়গার থেকে অ্যাডভান্স সেটিংসে বিভিন্ন উইজেট আছে ওইগুলো ইম্পোর্ট করতে চাইতেছি কিনা সেগুলো আমরা সিলেক্ট করতে পারি বা কন্ট্রোল করতে পারি। এরপর এখান থেকে আমি সবই নিতেছি, তো আমরা নেক্সটে দিলাম। এরপরে প্লাগইনস, তো কী কী প্লাগইনস লাগবে এখানে বলতেছে। তো আমার কেডেন্স ব্লক লাগবে না, আচ্ছা এটা কেডেন্সের জন্য মাস্ট ইনস্টল করতেই হবে। তো কেডেন্স নিতেছি, এলিমেন্টর নিতেছি, আর সলিড সিকিউরিটি চাইলে আপনি নিতে পারেন। এখন এটা সিকিউরিটির জন্য, তো যেহেতু এখন আমরা আজকে সিকিউরিটি দেখবো না, তো এটা আমি এখন ইনস্টল করতেছি না। এরপর আপনার যখন কাজ করবেন তখন যেহেতু পরবর্তীতে দরকার হবে একবারে এইখান থেকে আপনি চাইলে ইনস্টল করে নিতে পারেন। এরপরে ই কমার্স আছে, যেটা ই কমার্সের জন্য ইউজ করতে হয়, আমরা ই কমার্সের ক্লাসে দেখব। এরপরে যেহেতু আমার আর কোনো এলিমেন্টর মানে আমার আর কোনো প্লাগইনস এখান থেকে দরকার হবে না, তো আমি জাস্ট ফিনিশ অ্যান্ড লাঞ্চে ক্লিক করলে স্টার্ট ইম্পোর্ট।
তো এটা ওই ইমেজগুলো অ্যান্ড টেক্সটগুলো ইম্পোর্ট করতে একটু সময় নেবে। এলিমেন্টর প্রো আচ্ছা জিপ পুরোটাই আপলোড করতে হবে, এটা মেইন ফাইল, তাহলে আর এটার এক্সট্রাক্ট করার দরকার নেই আমার, এইটাই মেইন যেহেতু ফাইল, তো এটারই আমার আপলোড করে দিলে হবে শিফট। আচ্ছা আমার ইম্পোর্ট করা শেষ হয়েছে। সি মাই সাইট যদি আমি ক্লিক করি, তো এই যে আমার সাইট আসছে। তো এখন এটারে হচ্ছে আমার কাস্টমাইজেশন করার পালা। এই জায়গায় এইটা আমরা ফুটার জানি, কেডেন্স ওয়েব এইখানে আছে ডাব্লিউপি, আর এইটা হচ্ছে হলো আমাদের একেবারে উপরে, এটা হচ্ছে হেডার। তো এইখান থেকে আমরা কাস্টমাইজেশনের জন্য আগে ওয়ার্ডপ্রেসে যাই, অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, and plugins, install plugins, এলিমেন্টর আসছে, গেট এলিমেন্টর প্রো, আমাদের এলিমেন্টর প্রো আমরা এখান থেকে নিব, অ্যাড নিউ প্লাগইন, আপলোড প্লাগইনস, চুজ ফাইল, ওপেন, কন্টেন্ট, ইনস্টল, তারপরে অ্যাক্টিভ প্লাগইন, আমার এলিমেন্টর প্রো অ্যাক্টিভ হয়েছে, এই যে এলিমেন্টর প্রো। তো এখন আমি আমার পেজেসে যদি যাই, অল পেজ, এই জায়গায় আমার যতগুলো পেজ ছিল এগুলা সব আসছে। এখন আমার হচ্ছে হলো আমি এডিট করা শুরু করব। তো সাইট দেখার জন্য আমি এখানে একবারে ক্লিক না করে রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাব, অ্যান্ড এটা আমার সাইট। এখন এইখান থেকে আমার প্রথম কাস্টমাইজেশন করা শুরু। তো যেহেতু আমি প্রথমে হেডার এডিট করব, তো আমার হেডার এডিট করার জন্য এখানে এটা হেডার নর্মালি আমরা এলিমেন্টর দিয়ে যদি এডিট করি, মানে একটা থিম থেকে যদি আমরা এডিট করি, তখন আমরা এই হেডার আর একেবারে এই ফুটার, এই দুইটা পার্ট আমরা এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবো না, কারণ এই দুইটা হেডারের যেই বিল্ট ইন এডিটর আছে বা হেডার এই থিম বিল্ডার আছে, সেটা দিয়ে আমাদেরকে এডিট করতে হবে। এলিমেন্টর দিয়ে আমরা পেজের ভিতরের যেই কন্টেন্টগুলো এইগুলো এডিট করতে পারবো, কারণ হেডার আর ফুটার একেবারে আমাদের মেইন থিমের সাথে কানেক্টেড থাকে, অ্যান্ড এটার যে পেজগুলো থাকে এগুলো একটা পেজ আরেকটা পেজের সাথে কানেক্টেড থাকে। তো এগুলো যদি আমরা এলিমেন্টর দিয়ে পুরো আলাদাভাবে নতুন করে এডিট করি বা নতুন করে বানাই, তাহলে এই জাভাস্ক্রিপ্ট বা যেই কাজগুলো ব্যাকএন্ডে হইতেছে ওই কাজগুলো অনেক সময় এলোমেলো হয়ে যায়। যার কারণে থিম যখন আপনি ইউজ করবেন তখন আপনি এটা এলিমেন্টর প্রো বলেন বা এলিমেন্টর বলেন, সেটা দিয়ে আপনি হেডার অ্যান্ড ফুটার এডিট করতে পারবেন না, বাট এমনিতে ভিতরের যে কন্টেন্টগুলো আছে এইগুলো আপনি ঠিকভাবে এডিট করতে পারবেন। আর যদি আপনি পুরো পেজটাই এলিমেন্টর দিয়ে তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনার নিজের হাতে বানানো যেই হেডারটা থাকবে বা আপনার নিজের হাতে বানানো যেই ফুটারটা এলিমেন্টারে থাকবে, সেইটা আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন এইখানে, বা আপনি চাইলেই আপনার মতো এডিট করতে পারবেন। তো এটা যদি আমরা সাইটটা একটু দেখি, যে সাইটটার মোটামুটি ভালোই রেসপন্সিভ আছে অলরেডি, যেহেতু অল বিল্ট ইন থিম আমাদের।
অলওয়েজ রেসপন্সিভ। আমরা ফোনের জন্য যদি যাই, আমাদের এইখানে যে এরকম সব ঠিকভাবে রেসপন্সিভ আছে অ্যান্ড কোন জায়গায় কী আছে সেটা আমরা চেক করতে পারতেছি। অ্যান্ড চেক করার পরে এখন আমাদের প্রথম এডিট শুরু হবে হচ্ছে আমাদের যেহেতু টাইটেল থেকে অর্থাৎ ন্যাভবার থেকে আমাদের নাম অ্যান্ড লোগো বসাইতে হবে। তো আমরা এটাকে ফুল সাইজ করি অ্যান্ড করার পরে এখান থেকে অ্যাপিয়ারেন্স, থিম, কাস্টমাইজ। তো এই জায়গা থেকে আমরা হচ্ছে হলো থিমের জন্য যে কাস্টমাইজারগুলো আছে সেইগুলো ইউজ করতে পারবো। এটা মনে বেশি ছোট। তো এই জায়গা থেকে আমি হেডারে ক্লিক করলে হেডার এডিট করতে পারবো। তো এখানে আমার হেডারের টেমপ্লেটস দেওয়া আছে। এখানে আমি 3টা হেডার অ্যাড করতে পারবো, টপ রো, মিডল রো আর হচ্ছে হলো বটম রো। এটা হচ্ছে হলো মেইন রো, মানে এই রোতে আমি চাইলে এটা হচ্ছে এই রোর মধ্যে আমার লোগো, মেনু আর হচ্ছে বাটনটা অ্যাড করা আছে। এখন আমি যদি চাই এই বাটনগুলোরে মুভ করে দিতে পারি এইভাবে। যদি এটার আমি নিচের লাইনে নিয়ে আসি তাহলে আমার বাটন নিচের লাইনে চলে আসতেছে। আমার মেনুকে যদি আমি মাঝখানে আনতে চাই তাহলে এই জায়গায় একটা লাইন দেখা যেতেছে না, এগুলো হচ্ছে হলো আলাদা আলাদা সেকশন। আমরা ন্যাভবারে যেমন যখন আমরা ডিভ নিয়ে কাজ করছি বা HTML কোড করছি তখন আমরা ন্যাভবারটারে 3টা ভাগে ভাগ করে তারপরে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা এলিমেন্ট রাখছিলাম না ডিভ দিয়া। তো এইখানেও ওই রকমভাবে এই যে এটা হচ্ছে হলো আমার লোগো সেকশনের জন্য, এটা হচ্ছে আমার মেনু সেকশনের জন্য, এরপরে এটা হচ্ছে আমি বাটন যদি রাখি বাটন সেকশনের জন্য। চাইলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন যে বাটনটা যদি আপনি উপরে উঠাইতে চান, আবার যদি তার উপরে রাখতে চান তখন এই উপরের সাইডে কিছু একটা আসতেছে। তো লোগোটাও যদি আপনি উপরের সাইডে উঠায় নেন, ন্যাভবারও যদি নেন তাহলে আমার সব একেবারে উপরে ইসের সাথে চলে যেতেছে। তো এইভাবে আপনি হচ্ছে হলো এখান থেকে হেডার কন্ট্রোল করতে পারবেন। তো হেডার কন্ট্রোল বা হেডার এডিটের জন্য আপনার সবসময় এইখানে আসতে হবে। প্রথমে হচ্ছে থিমের কাস্টমাইজারে এটা পাবলিশ করতে হবে। তো এইখান থেকে আপনি হচ্ছে প্রথমে অ্যাপিয়ারেন্সে আসবেন, অ্যাপিয়ারেন্সে আসার পরে কাস্টমাইজে ক্লিক করলে এইখান থেকে আপনার থিম বিল্ডার যে আছে কেডেন্স থিম তার এমনিতেই তো আমার মনিটর ছোট, এটা যদি আমি আরো চাপাই তাহলে তো আমি কিছুই দেখি না। আমি এমনিতে এত ছোট ডিসপ্লে আমার কাছে কাজ করতে অসুবিধা। এখন দেখা যায়? আচ্ছা, তো এমনিতে দেখছেন তো যে কোন জায়গা থেকে আপনার এই কাস্টমাইজারটা আনতেছেন। তো এরপরে হেডার এইখান থেকে আমরা এডিট করতেছি। এটা এই যে দেখেন রেসপন্সিভ মোডে চলে আসছে এখন এটা। তো এরপরে এইখান থেকে আপনি যদি এসেছেন তখন আপনার আবার এই হেডারের দুইটা এইখান থেকেও আপনি হেডার চেঞ্জ করতে পারবেন। এখানে ট্রিগারার আছে, এটারে আপনি চাইলে মাঝখানে নিয়ে আসতে পারেন, এখানে নিয়ে আসেন অ্যান্ড এইখানে আপনি তখন কিছু নতুন কিছু অ্যাড করতে পারেন। প্লাসে যদি দেন তাহলে একটা সার্চ টোগল আসবে। তো এই যে এখন সার্চ বাটন আসছে একটা। তো যেহেতু ফ্রি থিম তার মানে আপনার অনেক রেস্ট্রিকশন থাকবে। প্লাস আইকনে ক্লিক করার পরে এইখানে যেই জিনিসগুলো আসে বা যেই উইজেটগুলো আসবে এইগুলা ছাড়া আপনি বাইরের কিছু অ্যাড করতে পারবেন না। এখন আপনি এই উইজেটের মধ্যে আপনার কাস্টমাইজ করতে হবে। যেমন আমি এখানে যদি বাটন আনি তাহলে যে বাটনটা আসবে, আমার যে বাটনটা ছিল, এখন এই বাটনটারে আমি কাস্টমাইজ করতে পারবো আমার মতো অ্যান্ড আমি এটার যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। বাট হচ্ছে আমি কিন্তু এই উইজেটগুলোর বাইরে অন্য কোনো উইজেট আমি আনতে পারবো না। এখন এইখানে যদি আপনার সাব মেনু না আসে উইজেট হিসাবে তাহলে আপনি উইজেট অ্যাড করতে পারবেন না। এর জন্য আপনার কেডেন্সের আবার প্রিমিয়াম নেওয়া লাগবে।
তো অবশ্যই ফ্রি থিম আর প্রিমিয়ামের মধ্যে কিছু তো রেস্ট্রিকশন অবশ্যই থাকবে, নাহলে ওরা প্রিমিয়াম সেল করবে কিভাবে, বা কি বুঝায় এরপরে প্রিমিয়াম সেল করবে। তো এখানে কিছু রেস্ট্রিকশন আপনার থাকবে, বাট আপনি চাইলে ইউজ করতে পারবেন আর কি। এরপরে হচ্ছে এখানে আপনি ফ্রি থিম মানে মোবাইল ভার্সনে যদি আমরা দেখি, তো মোবাইল ভার্সনে আপনি যদি চান যে এই পোর্টফোলিও আর আরও কমায় দিতে হবে, মোবাইল ভার্সনের জন্য আপনি এখানে লোগোতে ক্লিক করা, এরপরে মোবাইলের উপরে ক্লিক করবেন, লোগো ম্যাক্স উইথ, এটা কমায় আনতে লোগো উইথ, বাট চেঞ্জ তো হচ্ছে না, এটা তো মোবাইল ট্যাবলেট বা মোবাইল ভার্সন, ঠিক আছে। লোগো সেটিং আর ডিজাইন প্যাডিং সাইড আইকন, আচ্ছা দেখি হেডার লোগো মোবাইল আচ্ছা এটা ম্যাক্স উইথ, আমি তো মিন উইথ ম্যাক্স উইথ সেট করতে পারি। আমার এই জায়গার থেকে দরকার হচ্ছে উইথ লোগো লেআউট, লোগো অ্যান্ড টাইটেল। আচ্ছা ফোনের জন্য আমরা জাস্ট লোগো রাখবো, টাইটেলটা উঠাই দিব, ঠিক আছে। এটা ম্যাক্স উইথ, এটা বড় করলেও লাভ। ট্যাবলেটের জন্য আমি যদি আনি ট্যাবলেট ভার্সনটা, ট্যাবলেটের জন্য আমি লোগো টাইটেল রাখবো। তো এখন দেখেন আমি যখন আমার এটা লোগো ফোনটি পিসি ভার্সনে আসতেছে তখন পুরোটা ঠিকঠাকভাবে আসতেছে, ট্যাবলেটে আসতেছে তখনও ঠিকঠাকভাবে আমার লোগো অ্যান্ড টাইটেল আসতেছে, বাট যখন আমি ফোন ভার্সনে যেতেছি তখন শুধুমাত্র আমার লোগো আসতেছে। তো এখন আপনি এই জায়গার থেকে হচ্ছে লোগো লেআউট দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন। ট্যাবলেট মোডে আপনি হচ্ছে লোগো টাইটেল রাখতে পারেন, লোগো টাইটেল ট্যাগ লাইন রাখতে পারেন একটা, ট্যাগ লাইন যদি না আনেন। তো আবার পিসি ভার্সনের জন্য আপনি এইভাবে আবার লোগো অ্যান্ড টাইটেলের যে ওরিয়েন্টেশন এটাও আপনি কন্ট্রোল করতে পারবেন। ট্যাগ লাইন কি হলো যে, আচ্ছা ট্যাগ লাইন লাগবে না, আমরা ট্যাবলেট ভার্সন এই জায়গা থেকে আমরা এটার উপরে নিচে বা হচ্ছে হলো এটার যে লেআউটটা এটা আমরা আবার চেঞ্জ করতে পারি। তো এটা হচ্ছে হলো আমার লোগো চেঞ্জ, লোগোর জন্য পাবলিশ করলাম যা চেঞ্জ হয়েছে। থিম কাস্টমাইজ, তারপরে প্রাইমারি নেভিগেশন, এটা হচ্ছে হলো আমার ন্যাভবার যেটা আছে এটা, আসছে। এখন এটার মধ্যে আমি আইটেম স্পেসিফ বা হচ্ছে হলো একটা আইটেমের মধ্যে কতটুকু স্পেস থাকবে সেটা এই জায়গা থেকে কন্ট্রোল করতে পারি। আর কোন মেনুটা আপনি এখানে শো করবেন এটা বেশি স্পেস, আচ্ছা এইখান থেকে আপনি যদি মেনু ক্রিয়েট করেন একটা, সেই মেনু কি আনবেন বা মেনু কিভাবে দেখাবেন সেটা আমরা এখান থেকে এডিট করতে পারি। এরপরে সেকেন্ডারি মেনু যদি আপনি বানাইতে চান সেটাও আপনি চাইলে অ্যাড করতে পারবেন। এরপরে মোবাইল মেনু যদি আলাদা কোনো মোবাইল মেনু তৈরি করেন সেটা আপনি এখানে আসলে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমার চেঞ্জগুলো আমি এই জায়গায় পাবলিশ করি। এরপরে থিম কাস্টমাইজ এটা, এরপরে বাটন সেকশনের মধ্যে আপনি কি বাটন অ্যাড করছেন সেটা আপনি চাইলে গেট স্টার্টেড, এখন এটা ক্লিক করলে এই জায়গায় ফার্স্টে আপনি লিঙ্ক বসাবেন, আপনি যে কোনো লিঙ্ক চাইলে বসাইতে পারেন। যেমন আমি যদি এখান থেকে বসাই লোরেন ইপসাম,
সাপোজ আমি এই লিঙ্কটা বসাইছি এখানে, অ্যান্ড এরপরে এটা নতুন ট্যাবে ওপেন হবে না এইটার মধ্যে এই ট্যাবে ওপেন হবে সেটা আমি এখান থেকে কন্ট্রোল করতে পারতেছি। আমি দিলাম ওপেন ইন ট্যাব, তারপরে সেট লিঙ্ক টু নো ফলো, সেট লিঙ্ক অ্যাট্রিবিউট স্পন্সর্ড। এখন এটা কি আপনি স্পন্সর হিসাবে বসাইতে চাইতেছেন না আপনার ওয়েবসাইটের জন্য, এরপরে এই লিঙ্ক থেকে ডাউনলোড লিঙ্কটা এখান থেকে ডাউনলোড করতে পারবে কিনা সেইটা, তারপরে বাটন স্টাইলও আপনি সিলেক্ট করতে পারবেন এইখান থেকে, তারপর বাটন ভিজিবিলিটি। এখন এইটা আপনি কাদেরকে দেখাবেন, যারা শুধুমাত্র লগ ইন করবে আপনার ওয়েবসাইটে তাদের জন্য না সবার জন্য, অথবা যারা লগ আউট করা থাকবে শুধুমাত্র তাদের জন্য। ধরেন এখানে আপনি যদি লগ ইন বাটন দেন তার মানে আপনার এই বাটনটা শুধুমাত্র যারা লগ আউট করা আছে তাদের জন্য আসবে, যে তারা লগ ইন করতে পারে। আবার আপনি যদি পোর্টফোলিও যেহেতু আমরা তৈরি করতেছি, তার মানে আমার এইখানে পোর্টফোলিওর জন্য দরকার কন্ট্যাক্ট, কারণ যারা আমার সাথে পোর্টফোলিও দেখতে আসবে তারা যাতে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারে, তার মানে আমার এটা সবারই দেখা দরকার। আর পোর্টফোলিওতে বিশেষ করে লগ ইন করার মতো কিছু থাকে না, জাস্ট কারণ পোর্টফোলিও আসে যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট থাকে বা হচ্ছে HR ডিপার্টমেন্ট থাকে তারা দেখতে যে আমার কতটুকু এক্সপিরিয়েন্স আছে বা আমি কি কি কাজ করছি, তো তারা এখানে এসে হচ্ছে লগ ইন করার কোনো দরকার নাই। তো সেই কারণে আমরা এটা এভরিওয়ান সেট করে দিতে পারবো। অ্যান্ড বাটন কোন ডিভাইসে কীরকম রেসপন্স করবে সেটাও আমরা এইখান থেকে কন্ট্রোল করতে পারবো। চাইলে আপনি এইখানে এই ট্রিগারটা এই জায়গায় এনে এরপরে এই জায়গায় বাটনটা অ্যাড করতে পারেন। ফোনের জন্য সেম, আপনি চাইলে ফোনের জন্য এটারে এইখানে আনার পরে মাঝখানে ধরেন এই ট্রিগার যেটা আছে অর্থাৎ বার্গার মেনু যেটা আছে এটা সেন্টারে না আপনি এখানে বাটনটা অ্যাড করতে পারেন। তো এটা আপনার প্রেফারেন্স অনুসারে আপনি হচ্ছে কাস্টমাইজ করবেন। তো এরপর আমি যদি এটারে পাবলিশ ক্লিক করি, এরপর আমি আমার পোর্টফোলিওতে যদি যাই, এখন যদি আমি এটার একটু রিলোড দিয়ে এরপরে ক্লিক করি গেট স্টার্টে, এই যে এখানে আমার লোরেম ইপসামের ওয়েবসাইট ওপেন হয়েছে। তো এটা হচ্ছে আমাদের হেডারের মধ্যে। এখন এটা এক এক থিমের মধ্যে এক এক রকম থাকে, তো সেই কারণে আপনি যেই থিম ইউজ করতেছেন ওই থিম অনুসারে এখান থেকে আপনি আরও অপশন হয়তো বা কিছু পাইতে পারেন। যেমন এই জায়গায় এই দুইটার বদলে আরও একটা অপশন থাকতে পারে, 4টা সেকশন থাকতে পারে। তো এগুলো আপনি তখন 4টা সেকশনে যেভাবে আপনি স্পেসিং করতে চান, ডান সাইডে রাখতে চান মেনু না বাম সাইডে রাখতে চান সেটার উপর ডিপেন্ড করে আপনি সেইখানে লেআউটিংটা সাজাবেন। এরপরে হেডার সেকশন থেকে আমি বের হয়ে এরপরে আসে আমাদের ফুটার সেকশন। তো ফুটার সেকশনে যদি আমি একেবারে যাই, তো ফুটার সেকশনে অ্যাবাউট লার্নিং, ইম্পর্টেন্ট লিঙ্ক, পপুলার সাবজেক্ট, নিড সাম হেল্প, অ্যান্ড 4টা সেকশন আছে এই জায়গায়। 4টা না 5টা? 4টাই তো, 1 2 3 4 5টা কেন? আচ্ছা এই জায়গায় তো 5টাই। তো এই জায়গায় 5টা সেকশনের জন্য 5টা মেনু সেকশনের জন্য 5টা দেওয়া আছে, উইজেট সেট করা আছে। আপনি চাইলে এগুলো এডিট করতে পারেন, অথবা আপনার যদি মনে হয় যে না আমি আমার মতো করব, আপনি এই জায়গা থেকে সেটিংসে ক্লিক করলে এরপরে আপনার এই জায়গায় এটার এডিট করার অপশন দিবে, আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো এডিট করার জন্য টাইটেলটা আপনি এই জায়গা থেকে ধরেন দিলাম যে অ্যাবাউট মাইসেলফ। এরপরে এইখানে ধরেন আপনি আপনার মতো কিছু এডিট করে লিখলেন, এটা আপনি এডিট করতে পারবেন। করার পরে এটা ফাইন, এইখানে আর কোনো কিছু নাই। এই জায়গায় যেহেতু মাইসেলফ সম্পর্কে লিখছি, এই প্যারাগ্রাফটা ধরেন আমার সম্পর্কে। এখন আমার উইজেট 2তে হচ্ছে ইম্পর্টেন্ট লিঙ্ক, তো এইখানে আমার কতগুলো লিঙ্ক অ্যাড করা আছে। এখন আপনারা একটা টেক্সটকে কিভাবে লিঙ্ক বানাবেন, এই জায়গায় আওয়ার টিম এটাতে যদি আপনি ক্লিক এইখানে যদি কার্সর নেন দেখবেন যে ক্লিক করার মতো অপশন দেয়, আমার কার্সরটা চেঞ্জ হয়। যদিও আমার এখানে কি সেটিংস করে রাখছে জানি না, উপরে একটা কার্সর ঝুলতেছে, বাট আপনি যদি নিচের কার্সরটা দিয়ে খেয়াল করেন দেখবেন যে কার্সরটা চেঞ্জ হইতেছে। তো এইখান থেকে একটা টেক্সট লিঙ্ক করার জন্য আপনি ধরেন আমি এখানে একটা নতুন সেকশন অ্যাড করি, ক্যারিয়ার তো আছে, ক্যারিয়ারের নিচে এন্টার দিয়ে এরপরে আমি হচ্ছে বলতেছি এখানে যে প্রজেক্ট, PROJECT প্রজেক্ট। এখন ধরেন এটা আমি টেক্সট লিখছি, এখন লেখার পরে
এটার এই জায়গায় দেখেন কিছু আছে, বোল্ড আইকন আছে, ইটালিক আইকন আছে, লিস্ট আইকন আছে, এগুলা দিয়ে আমি এটারে কাস্টমাইজ করতে পারি। তো আমি প্রজেক্টরে সিলেক্ট করে এইখানে এই যে ইনসার্ট বা এডিট লিঙ্ক অপশন, এটাতে ক্লিক করলে এখন এই যে একটা ফ্লোয়েট মেনু আসে, এইখানে আপনি যদি আপনার লিঙ্কটা বসায় দেন loremipson.com অ্যান্ড এরপরে যদি আপনি অ্যাপ্লাই ক্লিক করেন, এই প্রজেক্ট একটা লিঙ্ক হিসাবে, আচ্ছা এটা এখনো হয় না, হ্যাঁ এই যে লোরেম ইপসাম। এখন আমি যদি এখানে কার্সর নিই তাহলে লোরেমের জায়গা আসতেছে। তো আমি পোর্টফোলিওতে যাই, একেবারে নিচে যদি যাই অ্যান্ড কেডেন্স, সরি এখানে এটার একটু রিলোড দিই, আচ্ছা এটা পাবলিশ করিনি, ইন থেকে এটা পাবলিশ করা, এরপরে এটা যে রিলোড দিচ্ছি, এই জায়গায় প্রজেক্ট আসছে। এখন আমি এখানে ক্লিক করলে এই যে আমার লোরেম ইপসামের ওয়েবসাইট ওপেন হইতেছে। তার মানে আমি এইভাবে হচ্ছে একটা টেক্সটকে আপনি ওয়েবসাইটের যে কোনো জায়গায় যখন টেক্সট লিখবেন, সিলেক্ট করার পরে দেখবেন এরকম একটা ফ্লোয়েট মেনু আসবে। এখান থেকে আপনি লিঙ্ক আইকন যেটা থাকে এরকম, ওই লিঙ্ক আইকনে ক্লিক করে যে মেনুটা আসে এরকম ফ্লোয়েট একটা অপশন আসে, এখানে আপনার লিঙ্কটা পেস্ট করলে আপনি ওই টেক্সটটারে একটা হাইপার লিঙ্ক হিসাবে ইউজ করতে পারবেন। যেরকমটা আমরা হচ্ছে এ ট্যাগ ইউজ করে এরপরে কোনো একটা টেক্সটকে বা ইমেজকে যখন আমরা লিঙ্ক করতাম, ওই কাজটা এখানে আমরা ভিজুয়ালি বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে এইভাবে করি। তো এরপরে নিচে আরেকটা মেনু মানে ফুটার আছে, ফুটারের দুইটা পার্ট করছে তারা। একটা হচ্ছে হলো ধরেন যে তাদের একটা থাকে, ধরেন আপনি একটা প্রজেক্ট যখন কাজ করেন তখন যে ডেভেলপার কাজ করছে তাদের একটা হচ্ছে লোগো সিগনেচার দেওয়া থাকে এখানে ওয়েবসাইটে, যেমন এটা কেডেন্স দিয়ে তৈরি করা। এখন আপনি যেহেতু কাস্টমাইজ করছেন, তখন আপনি আবার কপিরাইটে ক্লিক করার পরে থিম ক্রেডিট এইখানে আপনি হচ্ছে এডিট করবেন। থিম ক্রেডিটের এই ঘরে আপনি তখন ধরেন আমি যখন কাস্টমাইজ করতেছি, আচ্ছা আমার তো এটার দরকার নেই, তো আমি এটা দিলাম। এখন আমার যদি কোনো ওয়েবসাইট থাকে তখন আমি হচ্ছে কি করব, এটারে পুরোটা সিলেক্ট করে এই জায়গায় হাইপার লিঙ্ক করে আমার ওয়েবসাইটের বা আমার পোর্টফোলিওর যে লিঙ্কটা আছে সেটা আমি এখানে বসায় দিব। হ্যাঁ যেটা আপনি দেন, যে লিঙ্ক আপনি ইউজ করেন সেটাই করতে পারবেন। তো আমি এটা এখানে বসায় দিলে তখন এইখানে ধরেন আমি তো এখন যদি এখানে কেউ এসে দেখে আমার এইখানে যদি ক্লিক করে তাহলে আমার ওয়েবসাইট নিয়ে যাবে। এরপর সোশ্যাল আছে, সোশ্যালের মধ্যে যদি আমি যাই ফেসবুক লোগো, এখানে আপনি ফেসবুক আইকন দেওয়া আছে, আপনি আইকন চুজও করতে পারবেন এখান থেকে। অ্যান্ড এরপরে আইটেম লেভেল, ফেসবুকের লিঙ্ক অ্যাড করার জন্য আমাদেরকে, আচ্ছা এই তো সেট সোশ্যাল লিঙ্ক। এরপরে আপনি ফেসবুক, এক্স, থ্রেড প্রত্যেকটার জন্য এখানে সোশ্যাল, তো এখন এখান থেকে আপনার সেট সোশ্যাল লিঙ্কে ক্লিক করলে, আর এটাতে আপনি অ্যালাইনমেন্টও করতে পারেন, অ্যালাইন ভার্টিক্যাল। আচ্ছা আমাদের অ্যালাইনমেন্ট মোটামুটি ঠিক আছে, যে ফুটারে একেবারে নিচে অ্যালাইন করতে পারেন, সেন্টারে করতে পারেন, সেন্টারে করলে এটার বরাবর থাকবে। তো আমাদের অ্যালাইনমেন্ট ওকে। তো আমরা এখন ফোন ভার্সনে যদি যাই, ফোন ভার্সনে গেলে দেখবেন যে এখানেও এটা অ্যালাইন এইভাবে আছে। আমরা যদি সেন্টারে ক্লিক করি এই জায়গায় আর চেঞ্জ হবে না, বাট আমরা উপরেরটা চেঞ্জ করতে পারি। উপরেরটা চেঞ্জ করার জন্য আমাদের মোবাইল ভার্সনে যেতে হবে, অ্যান্ড উইজেট 5 মেইল, অ্যাভেলেবেল আইটেম, এখানে ফুটার নেভিগেশন আর উইজেট 6 আছে। এখান থেকে ডিজাইনে ফুটার ব্যাকগ্রাউন্ড
কিক ফুটার বটম স্ক্রিন, আচ্ছা রেসপন্সিভের কোডগুলা তারা নিজেরা রাখছে ফুটারের জন্য, এটা এই জায়গায় দেয় নাই। তো তাহলে এই জায়গায় আপনি ফুটারের রেসপন্সিভনেসটা কন্ট্রোল করতে পারবেন না, এটা থিমের মধ্যে বিল্ট ইন যেরকম আছে এরকমই আপনার রাখতে হবে। তারপরে জেনারেল সেটিংস আছে কিছু, এখানে আপনি লেআউট, সাইড বার অ্যাড করা, স্ক্রল টু টপ, এরকম এই জিনিসগুলো অ্যাড করতে পারবেন। এরপর কমেন্ট কীভাবে আসবে, সোশ্যাল লিঙ্কগুলো এখান থেকে যত সোশ্যাল আইকন আছে সবগুলোর জন্য একবারে সেট করতে পারবেন। পারফরমেন্সে ক্লিক করে এরপর আপনি এখানে লাইট বক্স, গুগল ফন্ট লোকালি, সিএসএস প্রিলোড, এগুলা দিয়ে আপনি ওয়েবসাইট অপটিমাইজ করতে পারেন। বাট এইখান থেকে এটা করা প্রেফারেবল না, কারণ এই সেটিংসগুলো আপনি করলে আবার যদি প্লাগ ইন ইনস্টল করেন তখন প্লাগ ইনের সাথে এই সেটিংসগুলো সমস্যা করে। তো ডাইরেক্ট যেহেতু আমরা প্লাগ ইন ইনস্টল করে সাইট অপটিমাইজ করব, তো পারফরমেন্সের মধ্যে আমাদের কোনো চেঞ্জ নেই, আমাদের এটা এরকমই থাকবে। লেআউট থেকে আমরা হলো ম্যাক্স উইথ, তারপরে লেফট রাইট এই যে স্পেসিং, মানে দুই পাশে যেরকম স্পেসগুলো থাকে এগুলো আমরা কন্ট্রোল করতে পারি। যেমন এই যে এটার দুই পাশে একেবারে বর্ডারের সাথে মিলিয়ে দেওয়া বা একটু স্পেস দেওয়া, এই জিনিসগুলো আমি এখান থেকে পুরো লেআউটের জন্য কন্ট্রোল করতে পারি। তো এরপর এটা পাবলিশ করি অ্যান্ড লেআউট সাইড বারের মধ্যে আপনার যদি ওয়েবসাইটে সাইড বার অ্যাড করেন তাহলে সেটা থাকবে, যেহেতু আমাদের এটার মধ্যে সাইড বার নাই বা আমাদের এই টেমপ্লেটসের সাইড বার নাই, তো এখানে আমাদের কোনো কাজ নেই। ইমেজ প্রত্যেকটা ইমেজের জন্য বর্ডার রেডিয়াস সেট করতে পারবেন, যে একেবারে ইমেজ আপলোড দিলে বাই ডিফল্ট বর্ডার রেডিয়াস থাকবে। আপনি যদি এখান থেকে বাড়ায় দেন, percent এটা মনে হয় নেক্সট আপডেট যেগুলো পিকচারগুলো আপলোড করবেন সেগুলোর উপরে অ্যাপ্লাই হবে। তো এরপরে স্ক্রল টু টপ, এই আইকনটা কীরকম রাখবেন, যেমন এখানে যে আইকনটা আছে এটা যদি দিই তাহলে একেবারে আমার টপ স্ক্রলে নিয়ে আসে। এটা আপনি যেরকম রাখতে চান এখান থেকে সেটা এডিট করলে এখানে চেঞ্জ হবে। এরপরে আইকনের সাইজ করতে পারবেন, আইকনটা লেফট রাখবেন না রাইট রাখবেন সেটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এরপরে ভিজিবিলিটি, অর্থাৎ ফোনে আসবে কত কীরকম, ট্যাবলেটে আসবে কীরকম, সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ফোনে যদি এটার উপরে ক্লিক করি তাহলে টপে নিয়ে আসবে। তো এখন যদি আমি ফোনের জন্য সরাই দিই তো আমি এখন ফোনে আসে না, মানে ফোন ভার্সনটাতে এটা আসে না। আবার আমি যদি ফোন সিলেক্ট করে দিই তাহলে এই যে ফোনের জন্য আবার আসছে। তো এইভাবে আপনি ফোনের জন্য বা এটা প্রত্যেকটা থিমের সাথে সেম থাকবে বিষয়টা এরকম না। তো যেই থিমের সাথে আসে আপনারা এইখান থেকে চেক করে এরপরে প্রত্যেকটা থিম ওয়াইজ আপনারা সেটিংসগুলো সেট করতে পারবেন। তো জেনারেলের পরে আমাদের এখানে পোস্ট, পেজ লেআউট, এইগুলো আমরা এখানে এডিট করব না। এরপরে আমাদের সাইট আইডেন্টিটি, এটা আমাদের এইখানে দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটেরই একটা আইকন থাকে বা সাইটের জন্য একটা বেসিক আইকন সেট করা থাকে। তো এইখান থেকে আমরা সাইট টাইটেল, লোগো কন্ট্রোল করতে পারবো বা সাইট আইকন সেট করতে পারবো। তো আমি এখান থেকে সাইট আইকন যদি সেট করতে চাই, আচ্ছা ধরেন এইটাই আমি নিলাম সিলেক্ট, স্কিপ ক্রপিং, আচ্ছা ক্রপ ইমেজ, এখন দেখেন এরকম আসবে ট্যাবগুলোতে। আমি যদি এটা পাবলিশ করি অ্যান্ড এখানে যদি এটা রিলোড দিই, এই যে দেখেন আমার এই আইকনটা চেঞ্জ হয়ে গেছে এখন। তো এটা হলো সাইট আইডেন্টিটিতে যে আপনার কর্নার লোগোটা কন্ট্রোল করতে পারবেন। আমি চাইলে বাইরে থেকেও লোগো নিয়ে সেটাও সেট করতে পারবো। এরপরে মেনুস, এইখান থেকে আমরা মেনু ক্রিয়েট করি বিভিন্ন, বা মেনুগুলারে সাজাই। বাট মেনুর জন্য আমাদের আরেকটা পার্ট থাকে, এখানে হলো আমাদের বাই ডিফল্ট যে মেনুগুলো আমরা তৈরি করছি এর আগে মেনু অপশন থেকে, সেইগুলো এখানে আসছে।
তো এটা এখন দেখলে বুঝবেন না, আগে আমরা মেনু ক্রিয়েট করার পরে তখন আমরা এটা দেখলে হচ্ছে বুঝতে পারবো। তো আমি এখন এটা দেখাইতেছি না। এরপরে বিভিন্ন উইজেট আছে এখানে, বাট উইজেটটা প্রিমিয়াম ফিচার্স, এটা আপনি চাই এখান থেকে এডিট করতে পারবেন না ফ্রি ভার্সনে। হোম পেজ সেটিং, অ্যাডিশনাল সিএসএস, আপনার যদি কোনো এক্সট্রা সিএসএস লিখতে হয় আপনার এখানে এডিট করার জন্য, তো আপনি অ্যাডিশনাল সিএসএস লিখলে সেটা এখান থেকে লিখতে পারবেন। এরপরে ইম্পোর্ট এক্সপোর্ট করতে চাইলে, আপনার সাইট যদি ইম্পোর্ট এক্সপোর্ট করতে চান সেটা আপনি করতে পারবেন, বা কোনো ফাইল যদি আপনি বাইরে এক্সপোর্ট করতে চান বা ইম্পোর্ট করতে চান ওয়েবসাইটের মধ্যে, সেটা এখান থেকে করতে পারবেন। তো এই হচ্ছে আমরা থিম কাস্টমাইজ করি এইখান থেকে, অ্যান্ড হেডার ফুটার এভাবে এডিট করি এইখান থেকে। এরপরে আসে আমাদের ড্যাশবোর্ড, এলিমেন্টর প্রো। আচ্ছা, এখন অ্যাপিয়ারেন্স থেকে এই মেনুতে আসলে আমাদের, এর আগে আমরা কাস্টমাইজ থেকে মেনুতে গেছিলাম, এখন আমরা আসছি অ্যাপিয়ারেন্স থেকে সরাসরি মেনুতে। এখানে যদি আসেন আপনাদের যত পেজ আছে, যেমন এখানে প্রাইসিং, যতগুলো পেজ আমার এই থিমের মধ্যে আছে সবগুলো পেজ এখানে আসছে। এইখান থেকে আমরা একটা মেনু ক্রিয়েট করতে পারি। তো আমি ডিফল্ট যে মেনুটা আছে এটা আমি ডিলিট করে দিই, একটা নতুন মেনু ক্রিয়েট করি, ডিলিট। ওকে, তো এখন আমার পেজ যদি কোনো মেনু না থাকে তখন এইখানে মেনুটা এরকম ব্ল্যাঙ্ক একটা পেজ থাকবে, ফার্স্টে আপনার নাম দিতে হবে। তো আমি ধরেন এটার নাম দিলাম যে ডেস্কটপ মেনু। এটা দিলাম ডেস্কটপ মেনু। তো মেনু সেটিংস, প্রাইমারি ডিসপ্লে লোকেশন প্রাইমারিতে দিয়া আমি এটাকে ক্রিয়েট মেনু ক্লিক করলাম। এখন মেনুতে আইটেম অ্যাড করতে হবে। আইটেম কি কি? এখন আপনি চাইলে এখান থেকে পেজ অ্যাড করতে পারেন, যেমন আমার অ্যাবাউট আছে, সিঙ্গেল পেজটার দরকার নাই, কোর্স লিস্ট আছে, কন্ট্যাক্ট আছে, প্রাইমারি, প্রাইসিং আছে, আচ্ছা সরি প্রাইসিং আছে, অ্যাড মেনু দিলাম। তো এখন এখানে আমার 4টা মেইন মেইন মেনু আসছে এখানে। আপনি যদি এটার একটু লোড দেন, সেভ মেনু সেভ, এরপরে যদি এখন আমি যাই পোর্টফোলিওতে, যদি রিলোড দিই, এই যে আমার 4টা মেনু এখানে আসছে, প্রাইসিং, কন্ট্যাক্ট, অ্যাবাউট আস, কোর্স। তো এখন আমি যদি এই সাব মেনু তৈরি করতে চাই, ধরেন আপনি প্রাইসিংটা কোর্স লিস্টের আন্ডারে রাখতে চাইতেছেন, তো এর জন্য আপনার কি করতে হবে, এই প্রাইসিংটাকে ক্লিক করে ধরাই না, কোর্স লিস্টের নিচে রাখলে এটার অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হবে। যেমন প্রাইসিং আগে আছে, এখন যদি আমি রিলোড দিই তাহলে প্রাইসিংটা কোর্স লিস্টের পরে চলে আসবে। আচ্ছা, সেভ করে নিই, সেভ। তো এখন যদি আমি এখানে যাই, রিলোড দিই, এই যে প্রাইসিংটা পিছনে চলে আসছে। এখন আমি চাইতেছি যে কোর্স লিস্টের আন্ডারে আমি প্রাইসিংটা রাখবো। তো তার জন্য এটারে জাস্ট ড্র্যাগ করে একটু পিছনের দিকে নিলেই এখন এটা হয়ে গেছে। আমি যদি সেভ করি, এখন পোর্টফোলিওতে এসে যদি আমি একটু রিলোড দিই, এই যে আমার এই কোর্স লিস্টের নিচে আমার প্রাইসিংটা চলে আসছে। বুঝতে পারছেন? তো এখন এটা পেজ, সব পেজ আমরা অ্যাড করছি। এখন আপনি চাইলে আপনার বিভিন্ন পোস্টও আপনার মেনু হিসাবে অ্যাড করতে পারবেন, যেমন এই হ্যালো ওয়ার্ল্ড, এগুলারও আমি চাইলে আমার মেনু হিসাবে অ্যাড করতে পারবো। তো এটা ধরেন আমি আমার কোর্স লিস্টের আন্ডারে নিতেছি, অ্যাড টু মেনুতে ক্লিক করলাম, এগুলো আসছে। এখন আমি চাইতেছি যে প্রাইসিংটা উপরেই থাকুক, বাট আমি এই মেনু পোস্টগুলো আছে এগুলো কোর্স লিস্টের আন্ডারে রাখতেছি। তো জাস্ট আমি এটা ড্র্যাগ করতেছি। এখন আপনি যদি এইটাতে আবার ড্র্যাগ করে হ্যালো ওয়ার্ল্ডের যে পিছনে আনেন, তখন এইটা হ্যালো ওয়ার্ল্ডের আন্ডারে একটা সাবমেনুতে কনভার্ট হবে। এখন আমি যদি এটা একটু সেভ করে এখানে আসি, কোর্স লিস্ট, আচ্ছা লোড দিতে হবে, রিলোড। এখন কোর্স লিস্ট, হ্যালো ওয়ার্ল্ডের নিচে আমরা যেটা সেভ করছিলাম হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে, সেটা এখানে আসে।
তো আমি চাইতেছি যে না ঠিক আছে হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে থাকা লাগবে না, এটা হ্যালো ওয়ার্ল্ডের ইকুয়ালি থাকলেই হবে। তো এরপরে আমি আচ্ছা এতগুলোর দরকার নেই, বোঝার জন্য আমাদের এই কটা হলে হবে, বাকিগুলো ডিলিট করে দিই। সিলেক্ট এই দুইটা আমি রিমুভ সিলেক্টেড আইটেম, ওকে। তো এই কয়েকটাই আমি রাখলাম। তো এখন যদি আমি আচ্ছা সেভ করে নিই, সেভ করলাম অ্যান্ড আমি যদি এখন পোর্টফোলিওতে রিলোড দিই, কোর্স লিস্টের আন্ডারে এই যে আমার প্রত্যেকটা আইটেম আসছে। তো এখন আমি যদি এটাতে একটু ক্লিক করি, দেখবেন মজার বিষয়, আপনি চাইলে লেভেল চেঞ্জ করতে পারবেন। লেভেল কি, এখন আমি চাইলে এই হ্যালো ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করে ধরেন আমি নাম দিলাম যে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যান্ড এটারে আমি হলো রাখলাম। অ্যান্ড এরপরে আবার আমি নিচে যেটা আছে এটারে একটু ড্র্যাগ করে এরপর আমি এটারে বললাম ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং। তো অ্যান্ড আবার নিচেরটা চলে আসলাম, এটারে দিলাম ডাটা এন্ট্রি, তারপরে এটারে দিলাম হলো ডাটা অ্যানালাইসিস, এরপরে এটারে আমি দিলাম ধরেন পাইথন প্রোগ্রামিং। তো এখন যদি আমি এটারে সেভ করি, এখন আমি পোর্টফোলিওতে যাই যদি রিলোড দিই, তো এখন আমি যদি কোর্স দিই এই যে ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, ডাটা অ্যানালাইসিস, পাইথন প্রোগ্রামিং, আমার এই টাইটেলগুলো চেঞ্জ হয়েছে। এখন আমি যদি এটাতে ক্লিক করি আমার কিন্তু আমার এই যে পোস্টটাই নিয়ে আসতেছে, মানে আমার যে পোস্টগুলো ছিল সেই পেজটাতেই কিন্তু আমাকে নিয়ে আসতেছে, বাট আমার উপরের যে লেভেলটা এটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে পোস্টও অ্যাড করতে পারবেন। আর আপনার ধরেন বিভিন্ন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি কি পোস্ট যখন আপনারা করেন পোস্টের আবার ক্যাটাগরি আছে, অথবা আপনারা যদি ই কমার্স ওয়েবসাইটে যান, যেমন আমরা একটু যদি স্টারটেকের ওয়েবসাইটে যাই, দেখবেন যে এখানে ওয়াইড একটা ক্যাটাগরি আছে, ডেস্কটপ, ল্যাপটপ, কম্পোনেন্ট, মনিটর, বিভিন্ন ক্যাটাগরি আছে, এটা নিচে অনেক সাব ক্যাটাগরি আছে, তার ভিতরে আরও সাব মেনু আছে। তো এইগুলো হলো আমাদের প্রোডাক্ট যে আপলোড করে ই কমার্সে। আচ্ছা এটা এখন বুঝাইলে বুঝবেন না, আপনারা যখন আমরা ই কমার্সের ওয়েবসাইট ক্রিয়েট করব তখন আমরা এটা করব। তো এইখানে আমরা কি করলাম যে আমাদের পুরো মেনুর সব চেঞ্জ করলাম, অ্যান্ড আমার মেনুতে কীভাবে আমরা পোস্ট অ্যাড করলাম, অথবা আমি যদি কাস্টম লিঙ্ক অ্যাড করতে চাই অন্য ওয়েবসাইটের কোনো কিছু, বা ধরেন আপনার আরেকটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের কোনো কিছু যদি আপনি অ্যাড করতে চান সেটাও করতে পারেন। অথবা ধরেন যে আপনার কাছ থেকে কেউ একজন কোর্স করছে, এখন আপনি এটার সাইড প্রোগ্রাম বা সাইড ওয়েবসাইট হিসাবে হোস্টিংয়ের মধ্যে আপনি একটা অ্যাড করছেন, যেটা সার্টিফিকেট ইস্যু করার পরে যে সার্টিফিকেট, ওইটা কি বলে, টেস্টিংয়ের জন্য একটা ওয়েবসাইট থাকে, যে আপনি যখন সার্টিফিকেটটা কোনো অর্গানাইজেশনে বা কোনো জায়গায় জবের জন্য জমা দিতেছেন, তো আপনার সার্টিফিকেটটা আসলেই অথরাইজড কিনা বা আসলে আপনি এখানে কোর্স করছেন কিনা ওইটার জন্য সার্টিফিকেটটারে টেস্ট করে, বা ওইটারে কী বলে জানি মনে নেই, এখন আমার মনে আসতেছে না। তো ওইটার জন্য আপনার সার্টিফিকেটের নাম্বার থাকে অ্যান্ড থাকে, তো ওইটা ধরেন ওই ওয়েবসাইটটা আপনি ক্রিয়েট করছেন, এখন সেটার জন্য আপনার সার্টিফিকেট চেকিং নামে একটা ওয়েবসাইট আছে, সেটার ইউআরএলটা আপনি এখানে বসায় যদি আপনি অ্যাড করেন, যেমন আমরা আপাতত ধরি যে আমাদের লোরেম ইপসামি আমাদের সাইট আছে, আর টেক্সট হবে ধরেন টিআইপি সার্টিফিকেট ভ্যালিডেশন, বানান মনে পড়েছে, ভ্যালিডেশন। তো আমরা এটারে যদি অ্যাড টু মেনু ক্লিক করি,
সার্টিফিকেট ভ্যালিডেশন। এখন আমরা যদি এটা সেভ মেনু দেই, তখন আমি পোর্টফোলিওতে গেলে এটাতে রিলুট দিলে আমার এই যে সার্টিফিকেট ভ্যালিডেশন চলে আসছে। এখন আমি যদি ক্লিক করি, এটা আমার লোরেম ইপসামে নিয়ে আসতেছে। তো এখানে আপনি চাইলে আপনার অন্য কোনো ওয়েবসাইটের হচ্ছে লিঙ্কও এভাবে অ্যাড করে দিতে পারবেন। জি বন্ধ করে দিন দিলে। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা কাস্টম লিঙ্ক অ্যাড করতে পারি, পোস্ট অ্যাড করতে পারি। এখন আপনার পোস্টের যদি ক্যাটাগরি থাকে, এই ক্যাটাগরিও অ্যাড করতে পারি। তো আমরা কয়েকটা ক্যাটাগরি বানাই পোস্টের। তো ক্যাটাগরি বানানোর জন্য আমাদের এই পোস্টে আসতে হবে, অ্যান্ড পোস্ট থেকে ক্যাটাগরিতে। তো আমরা এই জায়গা থেকে ওপেন উইথ নিউ ট্যাব একটা ক্যাটাগরির জন্য, ধরেন এখানে আপাতত কোনো ক্যাটাগরি নেই, তো আমরা নেম দিলাম প্রথমে ক্যাটাগরির জন্য একটা, যে কোর্স বা সাবজেক্ট। তো প্যারেন্ট ক্যাটাগরি নাই, তো এটারে আমরা অ্যাড করলাম। এখন সাবজেক্টের আন্ডারে আমাদের দরকার হচ্ছে হলো ধরেন কম্পিউটার, COMPUTER কম্পিউটার, তারপরে ট্রিপলি, এরপরে আচ্ছা ঠিক আছে, এই দুইটাই নিই। তো এখন এই দুইটারে আমার ধরেন কি লাগবে, সাবমেনু বানাইতে হবে কার, কম্পিউটারের। তো সাবমেনু বানানোর জন্য আমার এটার এডিট ক্লিক করতে হবে, অ্যান্ড এখানে প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে কম্পিউটার। তো আমি যদি আপডেট দিই, তো এখন আমি যদি আবার ক্যাটাগরিসে যাই, তো এই যে ইন পাশে দেখেন একটা দাগ আছে, অ্যান্ড এটা আছে কার নিচে, কম্পিউটারের নিচে। তার মানে এটা হচ্ছে হলো কম্পিউটারের সাব ক্যাটাগরি। আবার এই কম্পিউটারের, এখন এটা আমার কম্পিউটার হচ্ছে হলো সাবজেক্টের সাব ক্যাটাগরি। তো আমি এটার এডিট ক্লিক করে এটার প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট করতেছি সাবজেক্ট। তো এখন আমি যদি আপডেট দিই, অ্যান্ড আবার যদি ক্যাটাগরিতে যাই, এখন দেখবেন কম্পিউটারের আগে একটা দাগ থাকবে, অ্যান্ড ট্রিপলির আগে দুইটা দাগ থাকবে। এই যে কম্পিউটারের হচ্ছে হলো সাবজেক্টের সাব ক্যাটাগরি, আর সাবজেক্ট হচ্ছে কম্পিউটার হচ্ছে, ট্রিপলি হচ্ছে আবার কম্পিউটারের সাব ক্যাটাগরি। তো এখানে কম্পিউটারের প্যারেন্ট যেহেতু দুইজন, এখানে সাবজেক্ট অ্যান্ড কম্পিউটার দুইটাই, তো এখানে দাগ আছে দুইটা। তো এরকম আপনি যতগুলো অ্যাড করবেন তার পাশে ততগুলো দাগ থাকবে, এই দাগগুলো এখানেই দেখাবে। আপনি যদি এই মেনুগুলা এইটারে মেনুতে শো করেন, তখন আর এরকম দেখাবে না। তো যেহেতু আমার কম্পিউটার ট্রিপলি কম্পিউটারের না, এটা আলাদা একটা সাবজেক্ট, তো আমার এটার সাবজেক্ট চেঞ্জ করতে হবে, প্যারেন্ট চেঞ্জ করতে হবে সরাসরি সাবজেক্ট। তো আমি যদি আপডেট করি, গো টু ক্যাটাগরিজ, এখন দেখেন দুইটারই একটা একটা, তার মানে দুইটাই সাবজেক্টের আন্ডারে বা সাবজেক্টের সাব ক্যাটাগরি। তো এরপরে আমি যখন হচ্ছে এইখানে আমার মেনুতে আসি, অ্যান্ড আচ্ছা এটা কি আমার সেভ করছি কিনা, অ্যাপ্লাই, অ্যান্ড দেন আমি এখান থেকে এটার একটু রিলোড দিই। এখন যদি ক্যাটাগরিতে আসি, তো এখানে এখন আমার সাবজেক্ট আসছে। তো আমি চাইলে সাবজেক্ট অ্যাড করতে পারি, অ্যান্ড সাবজেক্টের সাথে এই দুইটাও অ্যাড করতে পারি। তো অ্যাড টু মেনুতে ক্লিক করলে এই যে সাবজেক্ট, কম্পিউটার, ট্রিপলি সব আসছে। এখন আমি এখানে চাইলে এই কম্পিউটার, ট্রিপলি এদের করতে পারি। এখন সেভ যদি দেই, তখন আমাদের এখানে আসলে, আচ্ছা কই ভিজিট সাইট কই, তো এখানে সাবজেক্টের কম্পিউটার, ট্রিপলি দুইটাই আছে। তো এইভাবে আমরা ক্যাটাগরি থেকেও মেনু তৈরি করতে পারি। তো এই মোটামুটি হচ্ছে আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট শুরু করতে আমাদের, বা একটা ইন জেনারেল সব ওয়েবসাইটের জন্যই এই কাজগুলো আমাদের বেসিক করতে হয়। আপনার মেনু বা হেডার এডিট করতে হয়, ফুটার এডিট করতে হয়। এরপরে আপনার যেই মেনুর ভিতরে আইটেমগুলো রাখবেন আপনি, সেই আইটেমগুলোকে ঠিকঠাকভাবে সাজাতে হয়। তো এরপরে আমাদের হচ্ছে পেজের মধ্যে যদি আসি, আচ্ছা পেজের মধ্যে থেকে না যাই, আমরা সরাসরি আমাদের প্রিভিউতে চলে যাই।
এখন এইখান থেকে আমাদের এই পোর্টফোলিও লেখা চেঞ্জ করতে হবে অ্যান্ড লোগো যদি আপনি আপলোড দিতে চান দিতে হবে। তো এর জন্য আপনি এখানে আসবেন, মেনু, কাস্টমাইজেশন, হেডার, লোগো। তো আপনার কাছে যদি রিমুভ লোগো থাকে, আমি এটা রিমুভ করে সিলেক্ট লোগো, ধরেন আচ্ছা আপলোড দিব। তো আপলোড ফাইলস, সিলেক্ট, ডাউনলোড, এখানে কি আছে, আচ্ছা এটি দিলাম, ওপেন অ্যান্ড সিলেক্ট। এখন এটারে আপনার এডিট করতে বলবে, আপনি এটারে চাইলে একটু ক্রপ করতে পারেন। আপনার লোগোর যেটুকু এরিয়া ওইটা অনুসারে আপনি হচ্ছে ওইটার সাইজের উপরে বেস করে আপনি এটারে ক্রপ করা, ক্রপ ইমেজ অ্যান্ড আচ্ছা কেএফসি। এখন এরপরে আপনার এই জায়গা থেকে টাইটেলটা চেঞ্জ করতে হবে। তো আমি সাইট টাইটেল পোর্টফোলিও থেকে ধরেন কেএফসি দিলাম। তো এরপরে আমার গেট স্টার্টেড বড় হয়ে গেছে। আচ্ছা পাবলিশ। এরপরে মেনু থেকে আমার একটু মেনুতে কাজ করতে হবে। হ্যাঁ এখানে আমার কাজ শেষ সাইটের জন্য। এরপরে আমি এখান থেকে বেরোই, হেডার। এরপরে আমি যদি মেনুতে আসি, এখন ডেস্কটপ মেনুতে এই মেনুর মধ্যে যে আইটেমগুলো আছে এইগুলার আমি চাইলে এইখান থেকেও এডিট করতে পারি, যেমন ওয়েব ডেভেলপমেন্ট বাইরে। আচ্ছা এইখান থেকে মনে হয় এডিট করা যাবে না, এটা প্রিমিয়াম ফিচার্স। আচ্ছা সাব মেনু নেওয়া যায়, বাট আপনি এটারে বাইরে নিতে পারবেন না, মেইন মেনুতে আনতে পারবেন না। সাব মেনু চেঞ্জ করতে পারবেন, ডাটা এন্ট্রিতে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে সাব মেনু করতে পারবেন, কিন্তু বাইরে নিতে পারবেন না। তো আমি এই মেনুটা কোন জায়গায় দেখাতে চাই, প্রাইমারিতে, সেকেন্ডারিতে, মোবাইলে, সবগুলোর জন্য এইখানে আসতেছে। তো আমি যদি মোবাইল ভার্সন দেখছি, ওমা আচ্ছা লোগো আগে ঠিক করতে হবে। তো এটা পাবলিশ করি, করার পরে আমি লোগোতে যাই, হেডার, লোগো, ম্যাক্স লোগো হচ্ছে কমাই দিই। হ্যাঁ লোগোর গতি এই পর্যন্তই, হ্যাঁ 50 ঠিক আছে। বাপরে ঠিক আছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, এই যে আমার মেনুর ভিতরে কন্ট্যাক্ট, অ্যাবাউট আস, কোর্স লিস্টের মধ্যে ক্লিক করলে ওয়েব ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং, তারপর সাবজেক্টের মধ্যে ক্লিক করলে আচ্ছা আমার যতগুলো কম্পিউটার ট্রিপলি সবগুলো এখানে মেনুর মধ্যে আসতেছে। তার মানে আমার সব ঠিক আছে, অল সেট। অ্যান্ড এখন এখান থেকে বেরোয়। তো এই মোটামুটি হচ্ছে আপনাদের মেনু এডিট করা, মেনু কাস্টমাইজেশন করা অ্যান্ড মেনুরে কিভাবে প্লেসমেন্ট করতে হয়, একটা মেনু তৈরি করা। তো কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করেন। ওকে, তো তাহলে প্রশ্ন যদি না থাকে, আচ্ছা আচ্ছা হোমওয়ার্ক নেক্সট ক্লাসে দিব একবারে। তো তাহলে আজকে আপনাদের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।